আজকের গল্প পিস্তলের গুলি। লিখেছেন সুবিনয় রায়। বলবন্ত সিং ছেলেবেলায় স্কুলে আমাদের ক্লাসে পড়ত। তার বাড়ি পাঞ্জাবে। বেশ সুপুরুষ চেহারা। লম্বায় তখনই 5.5 ফুট ছিল। তারপর আর তার সঙ্গে বহুদিন দেখা হয়নি। প্রায় 15-16 বছর কেটে গেছে। দুজনে খুবই বন্ধুতা ছিল বটে, কিন্তু তার ঠিকানা আমার জানা না থাকায় আর আমার ঠিকানাও তার জানা না থাকায় দুজনের চিঠি লেখালেখি চলে না। সেবার পুজোর ছুটিতে পাঞ্জাব বেড়াতে যাই। অমৃতসরে আমার বিশেষ বন্ধু বিজয় ঘোষ ওকালতি করে। তারই বাড়িতে ওঠা স্থির হয়। লম্বা রাস্তা, যেন আর ফুরোয় না। ঠান্ডাও বেশি পড়েনি তখনও। ট্রেন তখন অমৃতসরের কাছাকাছি এসেছে। আমি ক্লান্ত হয়ে একটু ঝিমাচ্ছি। হঠাৎ দরজা খুলে একটা লোক কামরায় ঢুকে পড়ল, আর সামনে আমাকে দেখে আরে বলে আমার কাঁধে হাত তুলে দিল। চমকে চেয়ে দেখি বলবন্ত সিং আমার সামনে। তখনই আমি সরে গিয়ে বলবন্তকে পাশে বসালাম, আর সঙ্গে সঙ্গে কুশল প্রশ্ন ইত্যাদি চলতে লাগলো। বলবন্ত বলল, আমি স্কুল ছেড়ে পাঞ্জাবে চলে আসি। এখানের ইউনিভার্সিটিতে আইএসসি পাশ করে কৃষিবিদ্যা শিখবার জন্য এগ্রিকালচারাল কলেজে ভর্তি হই। সেখান থেকে পাশ করে কিছুদিন সরকারি চাকরি করি। সম্প্রতি সে চাকরি ছেড়ে দিয়ে নিজে চাষবাস করার মতলব করছি। 4 বছর হলো আমার বাবা মারা গেছেন। তার সব সম্পত্তির অধিকারী আমি। অমৃতসর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে কিষানপুরে আমার অনেক বিঘে জমি আছে। সেখানকার দৃশ্য বড় চমৎকার। অসুবিধের মধ্যে 30 কিলোমিটার গরুর গাড়িতে যেতে হয়। তবে আমি ঘোড়ার টাঙ্গার ব্যবস্থা করছি। তোমাকে ভাই একবার আমার ওখানে যেতেই হবে, কিছুতেই ছাড়ছি না। আমি বললাম, বন্ধু বিজয়বাবু যদি নিতান্ত নারাজ না হন নিশ্চয়ই যাব। তোমার ঠিকানাটা দাও ভাই, আমার ঠিকানাটাও রেখে দাও। বলতে বলতে ট্রেন অমৃতসরে পৌঁছিয়ে গেল। স্টেশনে বিজয় এসেছিল। তার সঙ্গে বলবন্ত সিংয়ের আলাপ করিয়ে দিলাম। রোজই বলবন্ত আমার সঙ্গে দেখা করতে আসে। অনেক গল্পগুজব হয়। 3 দিন পর যখন আমার অমৃতসরে দেখা শেষ হলো, তখন বলবন্ত বলল, এবার আমার ওখানে যেতে হচ্ছে ভাই। বিজয়বাবুকে নিয়ে কাল দুপুরের গাড়িতে রওনা হয়ে হারবানওয়ালা স্টেশনে পৌঁছবো। রাত্রে ওয়েটিং রুমে ঘুমিয়ে ভোরবেলা রওনা হয়ে 11টার মধ্যে কিষানপুর পৌঁছবো। আমিও অনেক দিন সেখানে যাইনি। কাল সেখানকার জমাদারের চিঠি পেলাম। আমাকে চিঠি পেয়েই যেতে লিখেছে। হারবানওয়ালার ঘোড়ার টাঙ্গার সুবন্দোবস্ত করা হয়েছে। পরদিন খাওয়া দাওয়ার পর আমি, বিজয় আর বলবন্ত 12টার ট্রেনে রওনা হয়ে পড়লাম। সন্ধ্যার সময় হারবানওয়ালা পৌঁছে স্টেশনের ওয়েটিং রুমে রাত্রিটা কাটালাম। ভোরবেলা উঠে চা খেয়ে আমরা ঘোড়ার টাঙ্গায় রওনা হয়ে পড়লাম। রাস্তা বেশ পরিষ্কার, ধুলোবালি নেই বেশি। জঙ্গল মাঝে মাঝে রয়েছে। ছোট পাহাড়ও বিস্তর আছে। পথে এক জায়গায় ঘোড়া বদল হলো। সেখান থেকে কিষানপুর 15 কিলোমিটার। বেলা 1:30 আমরা বলবন্তের বাড়ির দরজায় পৌঁছলাম। গাড়ি থেকে নেমে যা দেখলাম তাতে আমার মনে বড়ই আনন্দ হলো। চারদিক সুন্দর গাছপালায় সবুজ হয়ে আছে। পিছনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। একটি ছোট নদীও বয়ে যাচ্ছে। বাগানের মাঝে একটি ছোট্ট বাংলো ধরনের বাড়ি। উঁচু থামের ওপর 3টি কাঠের ঘর, তার চারদিকে বারান্দা। কাঠের সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে ঘরে ঢুকতে হয়। ঘরের ওপরে লাল টালির ছাদ। ঘরের রং সবুজ। দূর থেকে সুন্দর ছবির মতো দেখায়।
আমরা পৌঁছবা মাত্র বলবন্তের জমাদার বুড়ো নিরঞ্জন সিং দৌড়ে এসে সকলকে সেলাম করল। তার বয়স প্রায় 70 বছর, কিন্তু শরীর খুব সবল আছে। লম্বায় প্রায় 4.5 হাত, ধপধপে সাদা দাড়ি গোঁফ, মুখে কিন্তু তার ভয়ের চিহ্ন। আমাদের বারান্দায় বসবার ব্যবস্থা করে দিয়ে সে খাবার আনতে গেল। খেতে বসে আমরা নিরঞ্জনের কাছে যে ঘটনা শুনলাম তাতে আমাদের মন অনেকটা দমে গেল। সে বলল যে কিষণপুরের ওই বাগানে নাকি অনেক দিন থেকে ভূতের বাস। সে প্রথমে কিছুতেই বিশ্বাস করেনি এবং প্রথমে কিছুদিন ভূতের নামগন্ধ ছিল না। শেষে শুনতে পেল যে ভূত নাকি শরৎকালে চাঁদনি রাতে দেখা যায়। প্রথমে সে হেসেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু 3 দিন আগে সে নিজের চোখে যা দেখেছে তাতে ভূতকে আর অবিশ্বাস করা চলতে পারে না। 3 দিন আগে সন্ধ্যার পর সে দক্ষিণের বারান্দার ওপর বসেছিল। সেদিন শুক্লপক্ষের একাদশী, সুন্দর জ্যোৎস্না হয়েছে। কতক্ষণ বসেছিল মনে নেই তার। বাগানের মালি শার্দুল সিং সঙ্গে ছিল। দুজনে গল্প করতে করতে সবেমাত্র একটু ঘুমোবার চেষ্টা করেছে, এমন সময় মনে হলো যেন শোঁ শোঁ করে ঝড় উঠেছে। চমকে সামনে চাওয়া মাত্র দেখতে পেল প্রকাণ্ড একটা সাদা মূর্তি ঊর্ধ্বশ্বাসে তাদের দিকে ছুটে আসছে। দুজনেই উঠে ঘরে পালাবার চেষ্টা করলো, কিন্তু একটু দূরে গিয়েই মাথা ঘুরে পড়ে গেল। তারপর আর কি হলো মনে নেই। অনেকক্ষণ পরে যখন তাদের চেতনা হলো তখন দেখলো যে ভোর হয়ে গেছে আর তারা দুজনে ঘরের সামনে পড়ে আছে। সেদিন থেকে ভয়ে তারা রাত্রে ঘরের ভিতর শোয়, কিন্তু ভূত আর সেদিন থেকে আসেনি। এর আগেও নাকি একটি লোক ওই দক্ষিণের বারান্দা থেকে শুক্লপক্ষের জ্যোৎস্না রাতে ঠিক ওই রকম ভূত দেখতে পেয়েছিল। নিরঞ্জন সিং সাহসের জন্য বিখ্যাত। লড়াইয়ে সে অনেক মেডেলও পেয়েছে, কিন্তু সেদিনের ভূত তাকে ভয়ে একেবারে কাবু করে ফেলেছিল। খাওয়া দাওয়া সেরে আমরা বাগানে বেড়াতে গেলাম আর পরামর্শ চলতে লাগলো রাত্রে কি করা যায়। বলবন্ত ভূতে মোটেই বিশ্বাস করত না। আমি আর বিজয়ও অনেকটা সাহসী ছিলাম, কাজেই ভূতের ভয়ে আমরা পিছপা হলাম না। পরামর্শ করে ঠিক করলাম সেই রাত্রেই, সেদিন পূর্ণিমা, আমরা 3 জন দক্ষিণের বারান্দায় শুয়ে থাকব। বলবন্তের হাতে পিস্তল থাকবে, আমার কাছে বন্দুক থাকবে। ভূত দেখলেই তাকে গুলি করব। গল্প গুজব, বেড়ানো, চা খাওয়া, রাত্রের খাওয়া দাওয়া ইত্যাদি সারতে রাত 8টা বাজল। ততক্ষণে বারান্দায় আমাদের বসবার জন্য গালিচা আর তাকিয়ার ব্যবস্থা হয়ে গেছে। আমরাও খাওয়া দাওয়া সেরে দিব্যি আরামে তাকিয়ায় ঠেস দিয়ে গল্পগাছা করতে লাগলাম। চমৎকার জ্যোৎস্না, দিব্যি ফুরফুরে বাতাস, সুন্দর ফুলের গন্ধ বাতাসে ভেসে আসছে। তার ওপর পথের ক্লান্তি, কাজেই ঘুম আর কতক্ষণ আটকা থাকে। ক্রমেই আমাদের তন্দ্রা বোধ হতে লাগলো। বলবন্ত সিং তখনও কিন্তু সজাগ। কিছুক্ষণ বাদে বিজয় আর আমি একরকম ঘুমিয়েই পড়লাম। বলবন্ত ঝিমোতে লাগলো। হঠাৎ ঝড়ের মতো শোঁ শোঁ আওয়াজে ঘুম ভেঙে গেল। আর সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম দক্ষিণ দিক থেকে একটা প্রকাণ্ড সাদা মূর্তি শূন্য পথে ঊর্ধ্বশ্বাসে আমাদের দিকে ছুটে আসছে। আমি বন্দুক ওঠাবার চেষ্টা করলাম, হাত কেঁপে গেল। বলবন্ত দুরুম করে পিস্তল ছুঁড়ল, কিন্তু মূর্তির কিছুই হলো না। আমরা 3 জনেই ঘরের দিকে ছুটতে চাইলাম, কিন্তু মাথা ঘুরে 3 জনই পড়ে গেলাম। যখন চেতনা হলো তখন দেখলাম ভোর হয়ে আসছে। আগের রাতের ঘটনা সব স্বপ্নের মতো মনে হতে লাগলো। সকালে চা খেয়ে আমরা 3 জন আগের রাতের ঘটনার আলোচনা করতে বসলাম। মূর্তিটা যে কীরকম ছিল তা স্পষ্টভাবে কারো মনে নেই, শুধু আবছায়া গোছের মনে আছে।
ঝড়ের শব্দটা তিনজনই একসঙ্গে শুনেছি কিনা তা ঠিক বোঝা গেল না, তবে মোটামুটি এটা বোঝা গেল যে প্রথমে তিনজনেরই মাথা ঘুরেছিল, তারপর তন্দ্রার ভাব এসেছিল, কিছুক্ষণ পরে ঝড়ের শব্দ শোনা গেছিল। সেদিন রাত্রে কি করা হবে সে বিষয়ে আমরা ঠিক করে নিলাম। বলবন্ত বলল সে দক্ষিণের বারান্দাতেই থাকবে, আমরা একটু দূরে বসবো। প্রত্যেকের হাতে পিস্তল থাকবে। মূর্তি দেখা দিলেই প্রত্যেকে অন্যদের জানিয়ে দেবে, ঝড়ের শব্দ শোনা গেলেও জানাবে। সারাদিন ঘোরাঘুরি গল্পগুজব করে কাটিয়ে রাত্রে আমরা কথা মতো যে যার জায়গায় বসলাম, আর কথাবার্তা চলতে লাগলো। কিছুক্ষণ বাদে বলবন্ত ঝিমোতে লাগলো। বিজয় আর আমি গল্প করতে লাগলাম। হঠাৎ বলবন্ত চিৎকার করে, ওই ঝড়! একটু বাদেই আবার বলল, ওই মূর্তি! বলেই দুরুম করে পিস্তল ছেড়ে দিল। আমরা কিন্তু ঝড়ও শুনলাম না, মূর্তিও দেখলাম না। ছুটে গিয়ে বলবন্তকে দুজনে ধরে টানাটানি করে পশ্চিমের বারান্দায় নিয়ে এলাম। তখন সে অজ্ঞান হয়নি, কিন্তু টলছে। খানিকক্ষণ বাতাস করার পর তার মাথা পরিষ্কার হয়ে গেল। তখন সে আমাদের জিজ্ঞাসা করল, ঝড়, মূর্তি এইসব আমরা টের পেয়েছি কিনা। আশ্চর্যের কথা, আমরা দুজনে ঝড়ের শব্দ একটুও শুনিনি বা মূর্তিও দেখিনি। মাথাটা খুব সামান্য ভার মনে হয়েছিল, আর কিছুই টের পাইনি। অথচ আমরা তিনজনে একই দিকে চেয়েছিলাম। সারা রাত আমি এই বিষয়ে বসে ভাবলাম। ছেলেবেলা থেকে সায়েন্স পড়ার শখ আছে, দু চারটে পুঁথিও নাড়াচাড়া করেছি, কাজেই এ বিষয়ের একটা বৈজ্ঞানিক মীমাংসার কথা মাথায় ঘুরতে লাগলো। বিজয় আর বলবন্ত এটাকে ভৌতিক কাণ্ড বলেই ধরে নিল। বলবন্ত স্পষ্টতই বলল, এতদিনে আমার ভূতে বিশ্বাস জন্মালো, চোখে দেখা তো আর অবিশ্বাস করতে পারি না। সকালে উঠে বিজয় আর বলবন্ত বাগানে বেড়াতে লাগলো। আমি আর তাদের সঙ্গে গেলাম না। চুপচাপ একটু তদন্ত করার চেষ্টায় বাড়ির দক্ষিণ দিকে গেলাম। থামের ওপর বাড়িটি তৈরি করা হয়েছে। থামের গায়ে লতা উঠেছে। একটি লতা একটু নতুন ধরনের, তার পাতার রং লালচে গোছে। একটি মাত্র প্রকাণ্ড বেগুনি ফুল সেই লতায় ফুটেছে, তার গন্ধই বা কি সুন্দর। ফুলটি বারান্দার রেলিংয়ের গায়ে সকালবেলা আধফোটা অবস্থায় রয়েছে। এমন সুন্দর ফুল আমি খুব কমই দেখেছি। দক্ষিণ দিকে শোভাটা এত সুন্দর যে আমি ভূতের বিষয়ে তদন্তের কথা ভুলেই গেলাম। চারদিকে দেখতে দেখতে আবার বারান্দার দক্ষিণ দিকে উঠে গেলাম। ইচ্ছা সেই ফুলটা ভালো করে দেখি। কাছে গিয়ে দেখলাম ফুলটি দূরে যতই সুন্দর, কাছ থেকে আরও বেশি সুন্দর দেখায়। ফুলের গায়ে কি সুন্দর কাজ করা। কাছ থেকে ফুলের গন্ধটিও খাসা। রাত্রে যে গন্ধ বাতাসে ভেসে আসছিল সে এই ফুলেরই গন্ধ। একটু বাদেই ফুলের গন্ধে আমার মাথাটা ঘুরতে লাগলো। আমি চট করে সরে এলাম। তখনই কানের মধ্যে একটু শোঁ শোঁ আওয়াজ হলো, আর চোখের সামনে একটা সাদা গোছের পর্দার মতো জিনিস দেখা দিল। সঙ্গে সঙ্গে মাথাটাও ঘুরে গেল। কিছুক্ষণ বাতাসে বসার পর আবার মাথা পরিষ্কার হয়ে গেল। সঙ্গে সঙ্গে ভূতের ব্যাপারটাও অনেকটা পরিষ্কার হয়ে গেল। তখন বুঝলাম এই ফুলের গন্ধেই আমাদের নেশার মতো হতো, আর তারই ফলে ঝড়ের শব্দ, সাদা মূর্তি এসব আমরা শুনতাম এবং দেখতাম। নেশা ক্রমে ঘোর হয়ে অজ্ঞান করে ফেলত, এবং অজ্ঞান হওয়ার অল্পক্ষণ আগেই চোখের সামনে ঝাপসা সাদা মূর্তি দেখা যেত। আমরা কেউ মূর্তিটি আবছা গোছের ছাড়া স্পষ্ট দেখিনি, এবং মুহূর্তের মধ্যে সেটি মিলিয়ে যেত, তারপর চেতনা থাকতো না। সেই ফুলের লতা নাকি বলবন্তের বাবার এক বিশেষ বন্ধু হনলুলু থেকে এনেছিলেন।
ফুলের দোষগুণ তিনি জানতেন না। তার অপরূপ চেহারা দেখেই লতাটি অনেক টাকা দিয়ে কিনে খুব যত্ন করে ভারতবর্ষে এনে বলবন্তের বাবাকে উপহার দিয়েছিলেন। আগের দিন বাগানে বেড়াবার সময় বলবন্ত ওই ফুলের লতার কথা আমাকে বলেছিল। শুক্লপক্ষের জ্যোৎস্না রাতে ফুল ফুটত। রাত্রে আমরা যে যার জায়গায় বসে গল্প করতে লাগলাম। আমি মাথাটাকে পিছনে হেলিয়ে সেই বেগুনি ফুলটি থেকে যথাসম্ভব দূরে রাখছি আর তার দিকে নজর রেখেছি। জ্যোৎস্না দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলটিও আস্তে আস্তে ফুটে উঠছে দেখছি, আর সঙ্গে সঙ্গে তার গন্ধও পাওয়া যাচ্ছে। বুঝলাম বেশি দেরি করা উচিত হবে না, তাই হঠাৎ ওই ওই বলে চেঁচিয়ে চট করে উঠে ফুলটিকে ছিঁড়ে দূরে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে দুরুম করে পিস্তলটাও ছেড়ে দিলাম। তারপর আস্তে আস্তে হেঁটে বলবন্তের কাছে গিয়ে বললাম, দেখলে না, ভূতটাকে গুলি করে মেরে ফেললাম। বলবন্ত ভয়ে কাঁপছিল। আমার কথা শুনে সে বলল, ভূত আমি দেখতে পাইনি, তবে তাকে মেরে ফেলেছ শুনে নিশ্চিন্ত হলাম। আমি বললাম, চলো যাই, ঘুমোই গিয়ে। পরদিন সকালে উঠেই আমি বাগানে সেই ফুলটি দেখতে গেলাম। গিয়ে দেখি ফুল একেবারে শুকিয়ে গেছে। তখনই তাকে মাটিতে পুঁতে ফেললাম। তারপর সেই লতা শিকড়টিও টেনে উপড়িয়ে ফেলে দিলাম, যাতে আর না গজায়। আশেপাশে বেশ করে খুঁজে দেখলাম সেই লতাটি আছে কি না। দেখলাম আর একটিও নেই। সেই রাতে আমরা তিনজনই দক্ষিণের বারান্দায় রইলাম। রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠল, ফুরফুরে বাতাস বইল, চমৎকার ফুলের গন্ধ পাওয়া গেল। কিন্তু সেদিনের গন্ধটি যেন একটু অন্য ধরনের। বলবন্ত বলল, ভূত পালাবার সঙ্গে সঙ্গে কি ফুলের গন্ধও বদলে গেল? আমি শুধু বললাম। সে রাত্রে আর ভূত দেখা দিল না। এমনকি তখন থেকে নাকি সেখানে ভূত আর দেখাই দেয়নি। এজন্য বলবন্ত আমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। সে বলল, পিস্তল তো অনেকেই ছোঁড়ে, কিন্তু তোমার মতো অব্যর্থ হাত কারও নেই। নমস্কার। শেষ হলো আজকের গল্প পিস্তলের গুলি। লিখেছেন সুবিনয় রায়।